আচ্ছা, নেক্সট আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইকোনমিক্স পূর্ণ একটা মানে ইলাস্টিসিটির সাথে আমার যেটা ইনকামের প্রপোর্শন ফর দি এক্সপেন্স অফ এনি গুড, আলফা। এই আলফা আর এপসিলনের মধ্যে একটা সম্পর্ক তিনি দেখিয়েছেন, সেটা হচ্ছে আলফা 1 ইন্টু এপসিলন 1 1 প্লাস আলফা 2 এপসিলন 2 1 ইজ ইকুয়াল মাইনাস আলফা 1। এই জিনিসটার প্রমাণটা আমরা দেখবো। তার আগে আমরা একটু জেনে নিই যে এপসিলন 1 2 বলতে কি বোঝায়। এটা বলতে কিন্তু ক্রস প্রাইস ইলাস্টিসিটি বোঝায়। ক্রস প্রাইস ইলাস্টিসিটি মানে কি? মানে একজনের একটা গুডের প্রাইস চেঞ্জের ফলে আরেকটা গুডের কোয়ান্টিটি চেঞ্জ। যেমন গুড 2 এর প্রাইস চেঞ্জের ফলে আমরা গুড 1 এর কোয়ান্টিটি চেঞ্জটা এপসিলন 1 2 দিয়ে লিখতে পারি। আর আলফা কি? আলফা হচ্ছে ইনকামের কোন প্রপোর্শনটুকু Q1 এর প্রতি আমার ব্যয় হচ্ছে, সেটা হচ্ছে আলফা 1। যে ইনকামের ধরলাম 40% আমি ব্যয় করতেছি কোয়ান্টিটি গুড 1 এর ক্ষেত্রে, আর 60% গুড 2 এর ক্ষেত্রে। তো তাহলে সেটা হবে আমার আলফার ভ্যালু। তো এটা প্রুফ দেখতে হলে আমরা প্রথম হচ্ছে বাজেট লাইন অথবা ইনকাম যেটা বলি আমরা, এম ইজ ইকুয়াল পি ওয়ান কিউ ওয়ান প্লাস পি টু কিউ টু আমরা জানি। তো সেটার যদি আমি চেঞ্জটা দেখতে চাই, টোটাল ডেরিভেটিভ আমরা লিখতে পারি ডিএম। আর এটা চেঞ্জটা কিভাবে হয়? ওর চেঞ্জের ফলে আর ওর চেঞ্জের ফলে। এবার পি ওয়ান কিউ ওয়ান এর চেঞ্জটা কিভাবে হয়? পি ওয়ান ডি কিউ ওয়ান প্লাস কিউ ওয়ান ডি পি ওয়ান, ওর চেঞ্জ। আর ওর চেঞ্জটা কিভাবে লিখতে পারি? ওর চেঞ্জটা আমরা এভাবে লিখতে পারি। এখন একটা বিষয় লক্ষণীয় যে এই আমার এই যে যা যা করতেছে, এখানে কিন্তু একটা অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনটা হচ্ছে আমার বাজেট লাইন চেঞ্জ হবে না, আমার ইনকাম ফিক্স থাকবে। আর হচ্ছে আমার যে অন্য যে মানে আমার গুড, সেই গুডটার প্রাইসটা হচ্ছে চেঞ্জ হবে না। তাহলে ডিএম আর ডিপি টু এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, মানে এম আর পি টু, তাহলে ডিএম আর ডিপি টুর ভ্যালু হবে জিরো। তো সেক্ষেত্রে এই টার্মটা কিন্তু জিরো হয়ে যায়, এই টার্মটা জিরো হয়ে যায়। তারপরে আমরা একটু সফল করে লিখতে পারি, মানে মাইনাস এই কিউ ওয়ান ডিপি ওয়ানটাকে ওই সাইডে নিলে মাইনাস চলে আসে। তারপর একটু সফল করে আমরা এই জিনিসটাকে এভাবে লিখলাম। এবার আমরা বোথ সাইডকে যদি কিউ ওয়ান ডিপি ওয়ান দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসে? এখানে মাইনাস ওয়ান আসে। আর এখানে কিউ ওয়ান ডিপি ওয়ান দিয়ে ভাগ, কিউ ওয়ান ডিপি ওয়ান দিয়ে ভাগ। এবার আমরা দেখতে পাই এখানে হচ্ছে এপসিলন ওয়ান ওয়ান চলে আসছে, কিন্তু এখানে কিন্তু এপসিলন টু ওয়ান লিখতে পারবো না। কেন? যদি একটু খেয়াল করো যে এটা ডিকিউ টু ডিপি ওয়ান, তো তাহলে এখানে তো পি ওয়ান থাকার কথা, এখানে কিউ টু থাকার কথা, কিন্তু নাই। তাহলে যদি না থাকে, আমরা চলো জোর করে নিয়ে আসি। এখানে যেহেতু পি ওয়ান থাকতে হবে, আসলে নিয়ে আসি, পি ওয়ান দিয়ে গুণ করে দিই। কিন্তু পি ওয়ান দিয়ে গুণ করলে তো আমার ভাগও করে দিতে হবে, যাতে আলটিমেটলি পুরোটা আবার আগের টার্মের সাথে মিলে যায়। তো পি ওয়ান দিয়ে গুণ করলাম, পি ওয়ান দিয়ে ভাগ করলাম। আবার কিউ টু থাকতে হবে এখানে, তাহলে কিউ টু দিয়ে ভাগ করে দিই। কিন্তু কিউ টু দিয়ে ভাগ করলে আবার তো গুণ করে দিতে হবে, তাই না? গুণ করে দিলাম। আর যে টার্মটা আগেই ছিল সেই টার্মটা আমি লিখে দিলাম। এবার আমি কিন্তু এই পোর্শনটাকে লিখতে পারি এপসিলন টু ওয়ান। আর এটাকে কি লিখতে পারি? পি টু কিউ টু বাই পি ওয়ান কিউ ওয়ান। এবার এই অংশটা আমরা এই টার্মটা দিয়ে কিন্তু কি করতে পারি? লসাগু করতে পারি, এলসিএম করতে পারি। তো এলসিএম করলে হবে কি? পি ওয়ান কিউ ওয়ান এখানে মাল্টিপ্লাইড হয়ে যাবে। মাল্টিপ্লাইড হয়ে এরপরে কিন্তু এর পরের লাইনে আমি যেটা দেখাই না, একটু সংক্ষেপে করছি, যে এই নিচে যে পি ওয়ান কিউ ওয়ানটা আছে ভাগ আকারে, এটা ওই সাইডে গেলে আমি মানে ক্রস মাল্টিপ্লাই বা আর গুণন করে কিন্তু আমি কি করতে পারি? মাইনাস পি ওয়ান কিউ ওয়ান লিখতে পারি। এরপরে আমি যদি বোথ সাইডকে এম দ্বারা ভাগ করি, বোথ সাইডকে এম দ্বারা ভাগ করি, তাহলে আসে এটা এম দ্বারা ভাগ করলাম আর কি বোথ সাইডকে। তো এবার যদি খেয়াল করি, পি ওয়ান কিউ ওয়ান বাই এম এটা কি? এটা না আলফা ওয়ান। পি টু কিউ টু বাই এম কি? এটা আলফা টু। তো প্রমাণ হয়ে গেল পূর্ণ এগ্রিগেশন কন্ডিশন, এটাই।